এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ। সুধীর কুমার মিত্র মহাশয়ের লেখা। সেখানে বঙ্গ সমাজ, তখনকার দিনের সমাজটা কেমন ছিল, সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সেসব জিনিস নিয়ে কথা বলবো। তো তাহলে আমি টপিকে চলে যাচ্ছি। তো এখানে শুরুতেই যেখানে আমি যদি বঙ্গ সমাজের কথা বলি, তাহলে যিনি রাইটার তিনি যেভাবে বঙ্গ সমাজকে ডেসক্রাইব করেছেন সেটা হচ্ছে যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগের কথাই তিনি এখানে উল্লেখ করেছেন এবং খুব সুন্দরভাবে এখানে বর্ণনা দিয়েছেন যে ধরনের, মানে যে ডেফিনেশনটা আমরা জানি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই যুগে, সেই ধরনের জিনিসই তিনি এখানে বর্ণনা করেছেন। তো আপনারা চাইলে এটা আপনারা পড়তেই পারেন। এছাড়া এখানকার মানে তখনকার বঙ্গ সমাজে সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল সেটা হচ্ছে যে পুরুষদের কথা যদি আমি বলি, তারা কি ধরনের পোশাক পরতো। তারা বাঙালি পাগড়ি এবং উত্তরীয় ব্যবহার করত। তো আমি বাঙালি পাগড়ির কথাই প্রথম আমি শুনলাম, মানে আমি জানতাম না যে বাঙালিরা কোনোদিন পাগড়ি পরতো। তো যাই হোক, এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তারা নূপুর, কঙ্কন, কঙ্কন মানে আশা করি বুঝতে পেরেছেন, হাতের চুড়ি, কঙ্কন, ওই ধরনের গয়না তারা পরতেন এবং তারা সীমান্তে সিঁদুর ব্যবহার করতেন। সীমান্তে সিঁদুর ইন দ্য সেন্স যারা বিবাহিত মহিলা ছিলেন তারা সিঁদুর পরতেন এবং তারা চুলে সুগন্ধি লাগাতেন। এটা ছিল তাদের পোশাক, পুরুষ এবং নারী। এছাড়া এখানকার মানুষ কোথায় থাকতো, এখানে দু ধরনের মানে বাসস্থানের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বাটি মানে হচ্ছে এমনি গৃহ, ঘর এখনকার দিনে। আর আরেকটা হচ্ছে প্রাসাদ মানে হচ্ছে অট্টালিকা, অট্টালিকা এই ধরনের। কারণ সেই সময় রাজতন্ত্র বাংলায় ছিল, তো সেই হিসেবে রাজাদের প্রাসাদ এইগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া এখানকার মানে যিনি লেখক, মানে সুধীর স্যার, আমি স্যার বলেই সম্বোধন করছি, সুধীর স্যার যেভাবে লিখেছেন তিনি বর্ণ সিস্টেমকে ডিরেক্ট ডেসক্রাইব করেননি, কিন্তু যে শ্রেণীর কথা তিনি বলেছেন সেখানে কিন্তু পরিষ্কার এখানে মানে বোঝা যায় যে এখানে বর্ণ সিস্টেম ছিল, যেমন ব্রাহ্মণ, কায়স্থ, নাপিত, কলু। তো সেই হিসাবে তারা কি কি কাজ করতো না করতো সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন। এছাড়া সেই সময় বঙ্গ সমাজে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া কেমন ছিল, যেমন ভাত, ডাল, ঘি, দুধ, শাক, সবজি, মাছ, মিষ্টি, এগুলো ছিল, যেগুলো আমাদের এইগুলো বংশ পরম্পরায় আজও চলে আসছে। তো আমার মনে হয় না এখনকার দিনের সঙ্গে তখনকার দিনের খুব একটা বেশি তফাৎ আছে। তো এই মাংসের প্রচলনের কথা কিন্তু আমি কোথাও শুনলাম না। আমার মনে হয় যে মুসলিম শাসকরা আসার পরে হয়তো মাংসের চলটা এখানে হয়েছে। এবং কৃষকদের কথাও এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। কৃষকরা কিন্তু ভাত সবজিটা তারা পেয়ে যেত তাদের মানে ইকোনমিক যা স্ট্যাচার ছিল সেই অনুযায়ী, কিন্তু মাছটাকে সংগ্রহ করা তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যেত। এছাড়া তিনি বিভিন্ন বইয়ের রেফারেন্স এনেছেন, যেমন চণ্ডীমঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, এমনকি ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কথাও তিনি বলেছেন, যেখানে নাকি বিভিন্ন রকমের রান্নার নাকি বিবরণ আমরা দেখতে পাই তখনকার দিনে বঙ্গ সমাজে কী কী ধরনের রান্না হতো। তো এটা তো গেল সমাজের সাধারণ মানুষদের খাবার, তাদের পোশাক, তাদের বাড়ি, সমাজের শ্রেণীবিভেদ, এইসব নিয়ে মানে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা চলে যাচ্ছি একটু ডার্ক সাইডে চলে যাচ্ছি। সমাজের মধ্যে শুধু তো এগুলো ছিল না, কিছুটা ডার্ক সাইডও ছিল এবং সেটা খুব বড় মাত্রায় ছিল। সেটা হচ্ছে বাংলাদেশের সতীদাহ প্রথা। তখনকার দিনে বঙ্গ বলতে যেটা বোঝায়, তখনকার দিনে বঙ্গ মানে কিন্তু এখনকার দিনে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, বাংলাদেশও ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এটা নিয়েই কিন্তু বঙ্গদেশ তখনকার দিনে ছিল। তাহলে সতীদাহ প্রথাটা কি? সতীদাহ প্রথার কথা সবাই জানে, তবুও আমি একবার একটু এক লাইনে বলে দিই যে সতীদাহ হচ্ছে সহমরণ। স্বামী মারা গেছে, স্ত্রী স্বেচ্ছা স্বামীর সঙ্গে মানে একই চিতায় উঠে সে মৃত্যুবরণ করছে, এটাকেই বলা হচ্ছে সহমরণ বা সতীদাহ। তো এখানে বাংলার ক্ষেত্রে যে যে জিনিসগুলো হতো, যেভাবে এটাকে সেলিব্রেট করা হতো, সেটা হচ্ছে যে এখানে যখন সতীদাহ প্রথা অনুষ্ঠিত হতো সেখানে প্রচুর ভিড় হয়ে যেত এবং মানে ঢাক, ঢোল, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এখানে বাজতো এবং যে মহিলা যিনি সতী মানে হবেন, তিনি নিজের স্বেচ্ছায় পুরো নববধূ বেশে তিনি সাজতেন এবং
নিজের স্বেচ্ছায় ওই চিতাকাটে উঠতেন, নিজের কোলে তার স্বামীকে শোয়াতেন এবং তার দক্ষিণ হস্ত, মানে এখানে এইভাবে বর্ণনা দেওয়া আছে, তার ডান হাতে একটা আম্র শাখা থাকতো। আম্র শাখা মানে আম গাছের ডাল থাকতো। তো তারপর চিতা মানে জ্বালানো হতো। তো এটাই হচ্ছে সতীদাহ প্রথা সেই সময় হতো। তো এরপরে যে জিনিসটা হতো, সতীদাহ প্রথাটা তো সম্পূর্ণ হয়ে গেল, তারপরে যেটা হতো, যিনি সতী হচ্ছে তার সিঁদুর, তার শেষ ব্যবহার করা সিঁদুর এবং তার শাখা পলা নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত মহিলাদের মধ্যে। কেন? এই এক ধরনের বিশ্বাস, বিশ্বাস বলবো না, অন্ধবিশ্বাস বলবো না, কি বিশ্বাস বলবো আমি জানি না, যে যিনি সতী হচ্ছেন তার পরার মানে সিঁথিতে সিঁদুর, শাখা এগুলোকে ধারণ করলে, মানে সেই সিঁদুর পরলে বা সেই শাখা পলা কিছু অংশ, ভাঙার টুকরো অংশও যদি নিজের শরীরের মধ্যে কোনোভাবে অর্নামেন্টসের সঙ্গে যদি থাকে, তাহলে নাকি বৈধব্য যন্ত্রণা নাকি ভোগ করতে হবে না। এই রিচুয়ালসটা ছিল। এবার আপনারা ভাববেন যে তখনকার দিনে কি অ্যাডমিনিস্ট্রেশন ছিল না? হ্যাঁ ছিল, তখনকার দিনে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সব মানে খুব শক্তিশালী অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা ছিল না সমাজের এই প্রথাটাকে আটকানো। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে? অ্যাডমিনিস্ট্রেশন যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মন্দির নির্মাণ করেছেন সতীদের, মানে তাদেরকে দেবী রূপে তাদেরকে সম্মান দিয়েছেন, তাদের নামে মন্দির নির্মাণ হয়েছে। যেমন মুর্শিদাবাদে সতীজোড়া, জোড়া নয়, সতীচোরা ঘাট বলে একটি ঘাট আছে। যারা মুর্শিদাবাদে থাকেন তারা হয়তো জানবেন, এখনও আছে কিনা আমি জানি না। এছাড়া ইতিহাস বিখ্যাত একজন মানুষ যেমন মানে জগৎ শেঠের বাড়ির উত্তর দিকে নাকি সতীদের জন্য উৎসর্গীকৃত একটি মন্দির নির্মাণ করা হয়েছে। তো এই ধরনের মন্দির আর এই ধরনের ঘাট নাকি মানে তখন বাংলার বিভিন্ন জায়গাতে নাকি ছিল, কারণ এই প্রথাটা তখন খুব সাধারণ একটা প্রথা সেটা ছিল। তো সেই মানে এবার কি হয়ে গেছে যে যত বেশি সময় এগিয়েছে, মানে যত বেশি আর কি কালের গহ্বরে এই জিনিসগুলো, ওই ঘাটগুলো আছে কিনা আমি জানি না, কিন্তু মন্দিরগুলো অনেক ক্ষেত্রে কি হয়েছে যে নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে সতীদাহ প্রথা সে সময় বাংলায় কেমন ছিল। তবে আমি ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাইছি যে তখনকার দিনে আমাদের সতীদাহ প্রথাটা কেমন ছিল। যে 1798 সালে কথিত আছে যে একজন ব্রাহ্মণের 100টা স্ত্রী ছিল। তো যারা কুলীন ব্রাহ্মণের কথা পড়েছেন তারা বুঝতে পারবেন, যারা কুলীন ব্রাহ্মণ সম্পর্কে জানেন না তারা বুঝতে পারবেন না। তো একটা ব্রাহ্মণের 100টা স্ত্রী থাকতেই পারে। তো এই 100টা স্ত্রী, এবার ব্রাহ্মণ যখন একটা নির্দিষ্ট সময় ব্রাহ্মণ মারা গেছেন, তিনি যখন মারা গেছেন এই 100 জনের মধ্যে 37 জন মানে তার স্ত্রী সতী হয়েছেন এবং বলা হয় নাকি 3 দিন ধরে নাকি সেই চিতা আগুন নাকি নেভেনি। তো এটাই হচ্ছে আমাদের বাংলার মানে সাধারণ মানুষের জীবনযাপন, সেগুলো আপনারা দেখলেন এবং একটা ডার্ক সাইডও আমি আপনাদেরকে বলে দিলাম যে এটাই হচ্ছে বাংলার ডার্ক সাইড, সতীদাহ প্রথা। অবশ্যই এটা ডার্ক সাইড। তো এটা নিয়েই বঙ্গ সমাজ ছিল। আরও যদি ইন্টারেস্টিং টপিকগুলো আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।